আমি আমাদের যারা কলকাতা থেকে এসেছেন তাদের মধ্যে দু একজনের সঙ্গে তো কথা বলাতেই হবে। এদিকে 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 আসো, দাঁড়াও, আরে ছাড়ো না। এটা হচ্ছে আমাদের প্রিয় নিতাইদা, আমাদের সেক্টর সল্টলেক সেক্টর 5 হকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একজন সক্রিয় নেতৃত্ব। আপনার কেমন লেগেছে? মানে এই আমি দীর্ঘদিন দীর্ঘ রাজনৈতিক দলের সাথে একটা যুক্ত ছিলাম, কিন্তু তারপরে যেদিন থেকে হকারি করছি, সেই হকারি করার পর থেকে যখন থেকে আমি হকার সংগ্রাম কমিটির সাথে যুক্ত হয়েছি, তারপরে আমাদের সেক্টর 5-এর সেক্টর 5 হকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য হিসাবে আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের বা হকার সংগ্রাম কমিটির নেতৃত্বে আজকে যে পাঞ্জাবের এই সিন্ধু বর্ডারে আমি উপস্থিত হতে পেরেছি। এখানে উপস্থিত হয়ে যে জিনিসটা আমার আজকে উপলব্ধি হলো যে ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলন আমরা দেখিনি। ভারতবর্ষে যখন স্বাধীনতা অর্জন করেছিল সেই আন্দোলন আমি দেখিনি, কিন্তু নতুন করে এই যে কৃষকদের যে আন্দোলন, এই আন্দোলনকে মনে হচ্ছে যেটা একটা নতুন ভারতবর্ষ গড়ার জন্য এরা যে আন্দোলন আরম্ভ করেছে, আন্দোলন করছে, তাদের কৃষি বাঁচানোর জন্যে, ভারতবর্ষকে কৃষি সম্পন্ন দেশ হিসাবে গড়ে তোলার জন্য যে নতুন করে আন্দোলন করেছে, এই আন্দোলনে ওরা জয়যুক্ত হবে এবং স্বাধীনতা নতুন করে আবার আগামী দিনে ভারতবর্ষ স্বাধীন হবে এই কৃষক আন্দোলনের নেতৃত্বে। এই আন্দোলনে এসে আমি অন্তত আলুপ্ত, মানে আমি বিস্মিত যে ভাবা যাচ্ছে না এই আন্দোলনে সামিল হয়ে আমার যে কি ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন যে এখানে মানে যারাই এসেছেন যে একটা অভূতপূর্ব ব্যাপার, যার মানে ভাষায় ব্যাখ্যা করা যায় না, কল্পনাও আপনারা হয়তো ওখানে ঘরে বসে করতে পারবেন না যে এখানে কি হচ্ছে, কি চলছে। হ্যাঁ, দিনের বেলায় নেট থাকলে আপনাদের অনেকের সাথেই সাক্ষাৎ করানো যেত, কিন্তু এখানে নেটের সমস্যার জন্য তো আমাদের বাংলার টিম আমরা এখন একটু এগোচ্ছি সামনের দিকে, দেখি, কারণ এখান থেকে আমাদের তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানকার মুভমেন্ট সম্বন্ধে একটু বলি। সিঙ্গুর নন্দীগ্রামে যেটা হয়েছিল, ঘটনা ঘটার পরে সেখানে মুভমেন্ট গড়ে ওঠে, কিন্তু এখানে যেটা হয়েছে, যেটা এখানে যারা আন্দোলন শুরু করেছেন, এটা কিন্তু তারা আন্দোলনটা জয়যুক্ত করবেন এবং সেই প্ল্যান নিয়েই কিন্তু এরা এখানে মুভমেন্ট শুরু করেছিলেন, এবং এই জন্য এরা যথেষ্ট সংগঠিত এবং ঐকমত্যের মধ্যে আছেন, এবং তারা কি করছেন, কি করতে চাইছেন, প্রতিটা জিনিসে কিন্তু এরা পরিষ্কার। এবং আমি বহু অল্প বয়সী এবং বয়স্ক মানুষের সঙ্গে কথা বলেছি, কৃষকদের সঙ্গে কথা বলেছি। যাদের দেশ চালানোর কথা না তারা দেশ চালাচ্ছেন, যাদের দেশ চালানোর কথা তারা আমার পাশে বসে আছেন।
আমি মনে করি গান্ধীজির ফার্স্ট প্রাইম মিনিস্টার হবার কথা ছিল, নেহেরুর নয়। দ্য কনফিউশন বিগ্যান ফ্রম 1947 15th August from midnight and it is still continuing. মোদিজি দেশ সম্বন্ধে বোঝেন, এই ভুল ধারণাটা যদি আমাদের মাথা থেকে বেরিয়ে যায় ভালো হয়। লোকে বলে স্ট্যান্ড কি, সাধারণ মানুষের স্ট্যান্ড একটা থাকে, গদি মিডিয়ার একটা স্ট্যান্ড থাকে, রবিশ কুমারজির একটা স্ট্যান্ড আছে। কিন্তু রবিশ কুমারকেও যখন প্রশ্ন করা হয় যে অল্টারনেটিভ কি, তিনি বলেন এই ব্যাপারে আমি কিছু জানি না। অল্টারনেটিভ সোজা, অল্টারনেটিভ হচ্ছে সাধারণ মানুষ উঠে দাঁড়ালেই দেশটা তাদের দ্বারাই চলে। তার কারণ হচ্ছে জমিতে চাষ করে একজন চাষি, ফ্যাক্টরিতে শ্রমিকরা তার উৎপাদন করে, তারা শুধু স্যালারি দেয়। স্যালারিটা কোথা থেকে দেয় না, দেশের মানুষ ইকুইটিতে ইনভেস্ট করে, দেশের মানুষ শেয়ার কেনে, দেশের মানুষ সিট কেনে। তাই আমি মনে করি দেশটা চালায় সাধারণ 130 কোটি লোক। বাদবাকি গভর্নমেন্টের জন্য আমাকে কাউকে ইলেক্ট করতে হয় বলে মনে হয় যে তারা দেশ চালাচ্ছে, তারা আদৌ দেশ চালান না। কারণ পার্লামেন্ট থেকে আজ অবধি ভারতবর্ষের কোনো উত্তর আসেনি এবং আসবে নাটাইও আমি জানি। তাহলে আমরা সেখান থেকে শুরু করি। আমার সঙ্গে রয়েছেন দীপক মুক্তমনা, হকার সংগ্রাম কমিটির। আপনার নামটা জানা হয়নি। আমার নাম বাবুসোনা মণ্ডল, আমিও হকার সংগ্রাম কমিটি। এইবার হচ্ছে যে সাধারণ মানুষেরা দেশ চালাবেন সেই ভবিষ্যতের প্রশ্নগুলো করতে চাইছি, যেটা দাদা জানার আপনার থেকে। আমি তো সেখানে যাইনি। তো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে দেখাচ্ছিল একজন অন্ধ মানুষকে যে মহাভারতটা কি। তো আপনার থেকে আমি জানতে চাইবো, ফার্স্ট যে ইমপ্রেশন আপনি যখন নামলেন, সেই যে জায়গাটা দেখলেন সেটা কি? এই যে অবজারভেশনটা, ফার্স্ট অবজারভেশন একটা জায়গাতে নামার। দেখুন, আমরা মানে এত কষ্ট করে, এত লম্বা জার্নি করে, প্রায় 3 দিন আমরা বাসে করে গিয়ে ওখানে যখন নেমেছিলাম, ওটা দেখার পরে আমাদের মনেই হয়নি যে এতটুকু কষ্ট করে এসেছি। একটা আমাদের কাছে মনে হয়েছে যে ভারতবর্ষে, নতুন ভারতবর্ষ মানে গঠনের দিকে যে মানুষের, মানে বিশেষ করে কৃষক শ্রমিকদের যে অবদান, এবং সেটা তাদের যে আজ প্রবলেম ফেস করছে, তার ফলে তারা যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, এবং সেটা এত বেশি সংগঠিত, এত বেশি পরিকল্পিত, এবং তারা জেতার জন্যই কিন্তু আন্দোলনে নেমেছেন সেই পরিকল্পনা নিয়ে। এবং এটা যখন আমরা ওখানে গিয়ে দেখেছি, তখন মানে অবাকই হওয়ার কথা। কারণ আমরা এতদিন ধরে যে আন্দোলন দেখেছি, এতদিন ধরে যে মুভমেন্ট আমরা জন্ম থেকে এখন দেখে এসেছি, এটা পুরো সম্পূর্ণ আলাদা। তার মানে আপনি ক্রিয়েটিভিটি দেখেছেন? শুধু ক্রিয়েটিভিটি নয়, মানে তাদের যে জোশ, মানে একটা জিনিস হয় যে আমরা এখন একটা মুভমেন্ট করতে যাই, আমাদের মধ্যে যে আবেগ বা আন্দোলনের প্রতি যে একটা একনিষ্ঠা থাকে, এদের মধ্যে তার পরিমাণ এত বেশি, যেটা যারা না দেখেছেন বা যারা না গেছেন ওখানে, তারা কোনোদিনই বুঝতে পারে। তার মানে ওয়েল অর্গানাইজ। আমি যদি মনে করি ব্রিটিশদের তাড়ানোর একটা আন্দোলন ছিল, তাহলে এইটা তার সূচনা। মানে একটা গভর্নমেন্ট এটাকে আপনি বলতে পারেন যে ভারতবর্ষের পুনরায় স্বাধীনতা প্রয়োজন আছে, এবং তার সূচনা এটা বলতে পারেন। তার মানে আমরা যে যে ভুলগুলো ভারতবর্ষে কনজিকিউটিভ গভর্নমেন্টরা করে এসছেন, তার এটা জবাব। অবভিয়াসলি তার এটা জবাব। সেকেন্ড প্রশ্ন আমি করতে চাইবো, নন্দীগ্রামের মাটি নিয়ে গেছিলেন নাকি সিঙ্গুরের মাটি নিয়ে গেছিলেন? দেভাগা, নন্দীগ্রাম, সিঙ্গুর। সিঙ্গুরের। তাহলে কি দিল্লির মাটি নিয়ে ফিরলেন? আমরা মাটি নিয়ে না, একটা নতুন লড়াইয়ে, একটা নতুন প্রতিজ্ঞা নিয়ে ফিরেছি। আচ্ছা। ধরুন, লড়াইয়ের একটা নতুন দিশা নিয়ে ফিরেছি। আচ্ছা। লড়াই কিভাবে করতে হবে, জেতার জন্য কিভাবে লড়াই করতে হবে, সেই দৃঢ়তাটা নিয়ে আমরা ফিরেছি। ওকে। তার মানে মাটির সঙ্গে যেটা থাকে, মানুষ যে দাঁড়ায় তার স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা নিয়ে এসছেন, এটা ধরে নেওয়া যায়। আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আজকে লিখে এনেছি তার কারণ হচ্ছে এইটা একটা আন্দোলন, এটা হচ্ছে ভবিষ্যতের আওয়াজ। আমি যে প্রশ্নটা করছি, আমাদের 2025 ভালো যাবে কিনা, তার কারণ হচ্ছে মোদিকে সরিয়ে আমরা আরেকজনকে আনবো, সেও দেশের লিডারশিপ দিতে পারবে না। তার কারণ হচ্ছে আমরা যারা গদিতে বসে থাকে, আমরা তাদেরকে ইলেক্ট করছি। যারা আসল কাজ করে, তারা যদি যতক্ষণ না পার্লামেন্টে পৌঁছচ্ছেন, এই লড়াই চলবে। তারও তো একটা সূচনা হওয়া উচিত। তাহলে দিল্লির আন্দোলনের সঙ্গে হকার সংগ্রাম কমিটির আন্দোলনকে মিলিয়ে যদি ভাবনার মুখ হয়, তাহলে এতগুলো মুখ যদি এক হয়, তাহলে তারা একটা অল্টারনেটিভ দেবে আমাদের দেশকে, এটা আমি মনে করি। তাই আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি। এইটা কি দেশের রাজনীতি হতে পারে যে একদল হাঁটছিল, মানে সাধারণ মানুষ 24 মার্চ লকডাউনের পর কোটি কোটি মানুষ হেঁটে হেঁটে ফিরছিলেন, এবং আমাদের দেশের গভর্নমেন্ট ভুলটা বুঝতে পেরেও কোনো বাস সিস্টেম করেনি, কোনো খাওয়ানোর সিস্টেম করেনি, কোনো ট্রেন চালায়নি, 26টা লোক ট্রেন লাইনের ওপরে মারা গেল।
যেমন তাদের কোনো হেলদোলও নেই, তারা সরিও সেই অর্থে বলেছেন কিনা রেলমন্ত্রী আমার জানা নেই। তাহলে আপনি কি মনে করেন যে এরা কোনো অল্টারনেটিভ দিতে পারবে, যারা বাঁশটা দিচ্ছে বড় বড় করে? দেখুন, আপনি প্রথমেই সূচনাতেই বলেছিলেন যে দেশটা চালায় কৃষক শ্রমিকরাই, অর্থাৎ সাধারণ মানুষরাই। সেখানে এই ধরনের নেতা মন্ত্রীদের কাছ দিয়ে যাদের নির্বাচন আমরা করি, এরা কোনো রাস্তা দেখাবে না। আপনি একটু পৃথিবীর উন্নত দেশগুলো দেখুন, সেখানকার মানুষের সচেতনতার লেভেল এতটাই বেশি যে সেখানকার একজন রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতি করতেও ভয় পায়। হ্যাঁ, 100 আমি কয়েক বছর আগে একটা ইউটিউব ভিডিওতে একটা নিউজে দেখেছিলাম, সেখানে সম্ভবত এটা অস্ট্রেলিয়া বা অন্য কোনো একটা কান্ট্রি হবে, সেখানে একজন করাপ্ট সাংসদকে সংসদ ভবন থেকে বের করে দেওয়া হয়েছে, বাইরে জনগণ তাকে তুলে যে ডাস্টবিনে ফেলে দিয়েছে। অর্থাৎ তাদের সচেতনতার লেভেল এতটাই বেশি, যেটা আমাদের ভারতবর্ষে বা বাংলার মানুষের সেই লেভেলটা, এই রাজনৈতিক দলগুলো মানুষকে বিচ্ছিন্ন করে তাদের এই মূল্যবোধের জায়গাটাই নষ্ট করে দিয়েছে। একটা প্রশ্ন করতে চাইনি, কিন্তু বাধ্যতামূলক করতে হতে, যেহেতু উনি এমন একটা উত্তর দিয়েছেন সেটা দরকার। আমাদের ইলেকশনে এবং এই ইলেকশনে 2021-এও তৃণমূলে যারা করাপ্ট লিডার ছিলেন তাদেরকে বিজেপি নিয়ে দাঁড় করাবে, এটা যদি আমাদের ভবিষ্যৎ হয়, তার চেয়ে আমাদের ভবিষ্যৎ না হওয়া ভালো, বরঞ্চ বর্তমান ধরে যদি আমরা এগোই অনেক ভালো হয়। আচ্ছা, একদিকে কৃষক আন্দোলন চলছে, একদিকে তারা 3টে এমন বিল দিয়েছেন যেটা আমাদেরকে আরও বেশি করাপশন, আরও বেশি ব্ল্যাক মার্কেটের দিকে ঠেলে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কৃষকরা কি নতুন কিছু বিল দিচ্ছেন, প্রেজেন্ট করছেন যখন তারা কথা বলতে যাচ্ছেন? না, সেরকম এখন পর্যন্ত কৃষকদের তরফ থেকে নতুন কোনো বিল নেই, বরং কিছু দাবি উঠেছে। কারণ যখনই সরকার তাদের সাথে বসেছে তখন তারা বিভিন্নভাবে সংশোধনের নাম করে কিছুটা বাইপাস করে এনিহাও এটাকে লাগু করার চেষ্টা করছে। সেখানে কৃষকরা বলছে না, যদি সংশোধনের পথেই নেই, এটা বাতিল করতে হবে। আমাদের নতুন করে যদি কোনো পজিটিভ কিছু দাবি থাকে সেটা আপনারা ইমপ্লিমেন্ট করুন পুরনো আইনকে করে, কিন্তু যে আইনগুলো আপনারা নিয়েছেন এর কোনো সংশোধনে আমরা যাব না, এটা পুরোটাই বাতিল করতে। তার মানে আমি ধরে নিচ্ছি কৃষকদের দিক থেকে কোনো নতুন প্রেজেন্টেশন নেই, গভর্নমেন্ট যে প্রস্তাবটা দিয়েছে সেটাকে তুলে নেওয়াটা হচ্ছে মেন উদ্দেশ্য। মানে একদম একচোখা অর্জুন যে চোখটা দেখেছিল সেই চোখের প্রতি দায়বদ্ধতা রেখে এই আন্দোলনটা চলছে, এটা বলা যেতে পারে। এই আন্দোলনের লক্ষ্য এবং লক্ষ্য উদ্দেশ্য মানে একটা টার্গেট পয়েন্টে রেখেছে। টার্গেট পয়েন্টে এক হচ্ছে যেমন কৃষি আইনগুলো বাতিল করা, যেগুলো মোদী সাহেব নিয়ে এসেছেন, সঙ্গে মোদী, বিজেপি, আরএসএস এর সম্পূর্ণ বিনাশ এরা চাইছেন। এরা যতটা কৃষি বিল বিরোধী তার থেকে অনেক বেশি কট্টর বিজেপি এবং মোদী সাহেব বিরোধী। তার মানে এটা বলা যেতেই পারে যে তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে দেশের বিনাশ হতে চলেছে, এবং সেটাই স্বাভাবিক। যারা ভাবে, যখন এতগুলো কোটি লোক যখন হেঁটে যাচ্ছিল, দেশের প্রাইম মিনিস্টার, দেশের ফাইন্যান্স মিনিস্টার, দেশের রেল মিনিস্টার এগিয়ে আসেনি, তখনই বোঝা যাচ্ছিল যে এরা কিভাবে ডিমনিটাইজেশনের পরে দেশের ভাগ্যকে দুর্ভাগ্যতে পরিবর্তন করছেন, এবং সব কিছু মেটানোর জন্য কংগ্রেস দায়ী। যদি কংগ্রেসই দায়ী হয় তাহলে কংগ্রেসের হাতে ছেড়ে দিয়ে তোমরা চলে যাও না, এটা তো বলাই যেতে পারে। বলছি, যে দেশের নাগরিক যেমন হয়, রাজাও তো সেমন হয়, গভর্নমেন্টও তো তেমন হয়। আপনি আর কি আশা করছেন নাগরিকদের থেকে এবার যদি একটু বলেন? কারণ আমরা তো এদেরকে ইলেক্ট করে আনছি, সে 37% ভোট হোক কি 27% ভোট হোক। দেখুন, নেক্সট আমি নাগরিকদের প্রশ্নে পড়ে যাচ্ছি। আমি হকাররা কেন কৃষকদের ওখানে গেল, আমি এই কনসেপ্টটা বলছি। আমাদের কি হঠাৎ তাগিদ হলো যে আমরা হকার, আমাদের তো সাথে কৃষির কি সম্পর্ক থাকবে? কিন্তু আমাদের মূল্যবোধ আমাদের বুঝিয়েছে যে আমরা একটা হকার, যিনি রাস্তায় হকারি করছেন, অর্থাৎ কোনো একটা খাবার দাবার বিক্রি করছেন, সবজি বিক্রি করছেন, কিংবা কোনো গার্মেন্টস কিছু বিক্রি করছেন, তার যে র মেটেরিয়াল সেটা উৎপাদন করছে কৃষকরা। সেই কৃষকের উৎপাদনটা যদি কোনো কর্পোরেট সংস্থা কিনে নেয় পুরোটাই, এবং তারপরে তার কাছ দিয়ে যদি আমাদের কিনতে হয়, তাহলে আমরা 30 টাকায় সবজি ভাত দিতে পারবো না, আমরা 50 টাকায় একটা গেঞ্জি বিক্রি করতে পারবো না, আমরা কোথাও মানে এই সমস্যাটা হবে। তাতে কি হবে, আমাদের যেমন সমস্যা, সাধারণ পাবলিকেরও সেই সমস্যা হবে। ফলে এই মুহূর্তে ভারতবর্ষে প্রায় 4.5 কোটি হকার রয়েছে। আমাদের হকার সংগ্রাম কমিটি বা ন্যাশনাল হকার ফেডারেশন তাদের নেতৃত্ব দিচ্ছেন এই মুভমেন্টে। কৃষক আন্দোলনের শুরু থেকে আমরা একাধিক মিছিল মিটিং করেছি বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে, এবং মানুষকে জাগানোর চেষ্টা করেছি। কিন্তু মানুষ কতটা জেগেছে জানি না, কিন্তু হকাররা বুঝে গেছে যে কৃষক না থাকলে হকার বাঁচবে না। আপনি দেখুন, লকডাউনের পরে প্যাসেঞ্জার ট্রেন থেকে
মানে এক্সপ্রেস বা হ্যাঁ, ট্রেন থেকে এটা নিয়ে একটু detail বলো। জেনারেল বগি তুলে দেওয়া হলো। জেনারেল বগিতে কারা যাতায়াত করে? এই গরিব ঘরের মানুষ। একদম একদম। এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায়, কর্মসূত্রে হোক বা অন্যভাবে, সেই জায়গাটা তারা নষ্ট করে দিল। রেলের স্টেশনে যে হকাররা বসেন তাদের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, প্রচুর স্টেশনগুলোতে তুলে দেওয়া হয়েছে দোকান। রেলে যারা হকারি করেন ঘুরে ঘুরে রেলের মধ্যে, তাদেরকে ওঠা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের যেমন কৃষকদের আমাদের সমর্থন করতে, যে একই সাথে কিন্তু যারা এই কর্মকাণ্ডগুলো করছেন, অপকর্মগুলো যে সরকার করছে, সেই মোদি বিজেপি সরকার, তাদেরও আমরা উচ্ছেদ চাই। একই সাথে আমরা ওই কারণেই কৃষকদের বক্তব্যের সাথে আমাদের বক্তব্য মিলে যাচ্ছে, ওই কারণে আমাদের মূল্যবোধের জায়গা থেকে আমরা হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা এত দীর্ঘ পথ অতিক্রম করে আমরা ওই তাদের আন্দোলনের সমর্থনে আমরা এখান থেকে। তার মানে হচ্ছে 5-6 কোটি, যেটা আপনি কালকে লাইভে বলছিলেন, যারা ভেন্ডাররা রয়েছে তারা এখন মোটামুটি মানে কর্মরত নয়, কর্মের থেকে দূরে চলে গেছেন বহু বহু। আমি সংক্ষেপে আমি সেক্টর 5-এর কথা বলছি। সেক্টর 5-এ আমাদের ইউনিয়নের লিস্টেড হকার যেটা, তার সংখ্যা প্রায় 800-র কাছাকাছি। ঠিক আছে, 800 হকারের মধ্যে আপনাকে দেখাতে পারি ঘুরিয়ে, সবার সঙ্গে কথা বলাতে পারি। আপনি দেখবেন অনেকেই দোকান খুলে বসে আছেন, কিন্তু আগে যে সেলটা ছিল সেটা নেই। কেন? কারণ সেক্টর 5-এর 40% সেক্টর 5-এর কর্পোরেট অফিস বন্ধ হয়ে গেছে, পুরোপুরি ব্যবসা গুটিয়ে নিয়েছে। এখানে বড় বড় রেস্টুরেন্ট ছিল। 40% ব্যবসা গুটিয়ে নিয়েছে একদম। তাহলে 40%-এর লাখ লাখ তো চাকরি করতে পারতো। এবং আমি একটা ইনফরমেশন দিই, সেক্টর 5-এর বিভিন্ন যে অফিসগুলো এখনো চলছে, ওয়ার্ক ফ্রম হোম এর নাম করে হয়তো কিছু চলছে, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন অফিসে সিকিউরিটি বলুন বা কর্মচারী বলুন, তাদের মধ্যে প্রায় 60% কর্মী ছাঁটাই হয়েছে। ঠিক, সেক্টর 5-এ। এই সেক্টর 5-এ প্রায় 80 থেকে 1,20,000 লোক চাকরি করতেন। আজকে সেক্টর 5 ঘুরে দেখুন আপনি, টিফিন আওয়ার্স আপনি এখন খাঁখা করছে। আমি আগে আসলে এখানে ভিড় থাকতো, নেই লোক, না নেই, সত্যি নেই। ওই জন্য হকারদের এখানে ব্যবসারও একদম তলানিতে ঠেকেছে, মানে খাবার লোক নেই। মানে যারা অল্প মাইনে চাকরি করেন, 5,000-7,000 টাকায় চাকরি করেন, তারা ওই 20 টাকা 30 টাকায় একটু রুটি সবজি বা সবজি ভাত খাবে, তো সেই লোকগুলোই তো নেই এখানে। আমাদের প্রচুর হকার ভাইরা আছে যারা দোকান খুলে রেখেছে, সারাদিন বসেই আছে, বেচা কেনা নেই, কারণ এখানে এমপ্লয়িরা কাজে আসছে না, তো তার দোকান তো খুলেই রেখেছে। এবার তারা করবে কি? এখন সংসার চলছে না। আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি বাবুদার কাছে। এই প্রশ্নটা হচ্ছে, হকার সংগ্রাম কমিটি এখন কি অসহায় সংগঠন, নাকি যে কোনো সময় লাখ লাখ টাকা তুলে কৃষকদের পাশে দাঁড়াতে পারে? এটা একটা কমপ্লিকেটেড প্রশ্ন। এই প্রশ্নের বেসটা আমি বলে দিই। বেসটা হচ্ছে, আমাদের দেশে ইকোনমিক লিবারেশন বা ইকোনমিক ফ্রিডম বা ইকোনমিক ফাইটটা এই মুহূর্তে নেই। আমরা মনে করি যদি একটা শ্রমিকের চাকরি চলে যায়, তাহলে সেই শ্রমিককে আবার সেখানে চাকরি দিয়ে দিলে হয়তো সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু সেই শ্রমিকের চাকরি যে আবার যেতে পারে সেটা আমরা ভুলে যাই। একটি মেয়েকে পড়াশোনা করানো হলো না, সেই মেয়ে যখন বিয়ে করে মা হয়ে অন্যের বাড়ি যায়, সেই সন্তানকে বড় করতে পারে না যে সন্তান আমাদের দেশের ভবিষ্যৎ হবে। তাই আমি খুব বেসিক জায়গাটা ধরতে চাইছি। আজকে সংগ্রাম কমিটির যদি 4-4.5 লাখ মেম্বার হন, তারাই তো দেশে ইকোনমিক লিবারেশন আনতে পারেন। যদি আমি 30 টাকাও চাঁদা ধরি, 20% ফর ডেভেলপমেন্ট, 20% বেতন দিয়ে চারিদিকে লোক রাখা হলো, আর 60% সোশ্যাল কাজ, মানে হচ্ছে এই মুহূর্তে যাদের চাকরি চলে গেছে, যাদের বিজনেস নেই, তাদের পাশে দাঁড়ানো, আর চাষিদের পাশে দাঁড়ানো, যাতে আমাদের সব কিছুর দাম কমতে পারে। তার মানে চাষিদেরও এনলিস্ট করা, 5 কোটি লোক যারা রয়েছে তাদেরও এনলিস্ট করা। আমার কথা হচ্ছে, আমরা কি ভবিষ্যতের ভারতবর্ষের বীজ আজকের এই মিটিং থেকে দিতে পারবেন? দুজনই উত্তর দিতে পারেন। আমি এখানে একটু বলি, একটু জাস্ট গুছিয়ে বলি। আমরা লকডাউন শুরুর আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে কৃষকদের উৎপাদিত ফসল যাতে সরাসরি আমাদের হকার ভাইরা যেখানে হকারি করেন তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমরা দুটো প্রকল্প নিয়েছিলাম। এক হচ্ছে হকার বাজার নামে একটা অ্যাপস তৈরি করা, এবং আরেকটা হচ্ছে আমাদেরই কমিটির থেকে কিছু মানুষকে নিয়ে সরাসরি গ্রামের চাষির কাছে দিয়ে সেখান থেকে ফসল এনে আমাদের যারা হকার ভাই বোনেরা যারা সবজি বিক্রি করেন বা বিভিন্ন মার্কেটে বা রাস্তাঘাটে, তাদের কাছে সরাসরি সবজিটা পৌঁছে দেওয়া। ভেরি গুড। এই দায়িত্বটা আমাদের হকার কমিটি। কতজন মোটামুটি এই কাজে ইনভলভ হয়েছিলেন? সংখ্যাটা তো এই মুহূর্তে আমি আপনাকে পারফেক্টলি বলতে পারবো না, কিন্তু 400-500 জন না, অত হবে না।
কম। 400-500 না হলে 250-300 জন আমাদের। তার মানে এটা বলা যেতে পারে বীজ বপন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সিস্টেমটার মানে বীজ বপন আপনি হয়ে যে, গেছে। বিষয়টা তুলতে চাইছেন এটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। দিয়েছি। এবং একই সাথে আপনি হকার বাজার নামে যে আমাদের অ্যাপসটা তৈরি করা হয়েছে, এর টার্গেটটা হচ্ছে যে ধরুন বিভিন্ন অফিসে যারা অনলাইনে খাবার বুক করে, হকার বাজার যে অ্যাপস আছে সেখানে আমাদের ম্যাক্সিমাম দোকানদারদের যারা যে ধরনের খাবার বিক্রি করেন তার উপর সেই অনুযায়ী রেট ফেট লেখা থাকেন এবং কেউ বুক করতে পারেন এবং সঙ্গে সঙ্গে দোকানদার সাপ্লাই করে দেবেন। হ্যাঁ, অফিসে সাপ্লাই করে দেবেন। এই একটা উদ্যোগ, নবীনব উদ্যোগ নেওয়া হয়েছে। এইটা একটা নতুন পথ যেটা আমরা এখান থেকে জানতে পারলাম, যেটা ইন্টারভিউ না হলে হতো না। তার মানে এটার উত্তর আমি মোটামুটি পেলাম। আর যেটা বলতে চাইছি, 4.5 লাখ লোক নয় হকার কমিটি, যেটা আমি ভাবনামুখ থেকে বলতে চাই। আমিও একজন হকার, আমিও তো একটা স্বপ্ন বিক্রি করি। তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক এই হকার সংগ্রাম কমিটির যদি মেম্বার হন, 30 টাকা মাসে দিয়ে যদি অনলাইনে ট্রান্সফার করা যায় ব্যাংক অ্যাকাউন্টটা দেখিয়ে। হ্যাঁ, এখানে একটা আমার বলার আছে। হ্যাঁ। আপনি যেটা বলছেন না যে এটা মেম্বারশিপ 30 টাকা, অ্যাকচুয়ালি এই মুহূর্তে হকারদের যা পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি, এবং আমাদের এই টাইমে সবার কাছে 30 টাকা করে কালেকশন করা, আমি তাদেরও কথা বলছি না, আমি ব্যাপার। তাদেরও কথা বলছি না, যাদের নেই তাদেরকে তো দিতে হবে। কিন্তু যারা এই মুহূর্তে ইনকাম করছেন, মানে গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, ডক্টরস আছেন, ইঞ্জিনিয়ার্স আছেন, দিল্লি, বম্বে, পুরো ভারতবর্ষ জুড়ে যারা ইনকাম করছেন, আমি তাদের বলছি যে আপনার ভ্যালু কি? আপনি বলবেন আমি মৃত্যুর সময় 60 লাখ টাকা ছেড়ে যাব, সেটা তো আপনার ভ্যালু। যখন আপনি মারা যাবেন আপনার কাছে সামাজিক ভ্যালুটা কি শূন্য। আপনার বাড়ির লোক আপনার মৃতদেহটা নিয়ে যাবে জ্বালাতে, কিন্তু পাড়াপড়শিরা আসবে না। তাই আমি বারবার করে জিজ্ঞেস করি যে আপনার মূল্য কি? আমাদের মূল্য শুরু হতে হবে 10 টাকা দিয়েও হতে পারে, 30 টাকা দিয়েও হতে পারে। সামাজিক মূল্য যদি 100 কোটি লোক 30 টাকা দেয়, তাহলে যে টাকাটা হয় সেটা হচ্ছে আমাদের সামাজিক মূল্য। সেটা দিয়ে সাধারণ ঘরের মানুষেরা কি করতে চান সেইটা যখন বাস্তবায়িত হবে, তখন আমাদের দেশের মূল্যটা দাঁড়াবে সেই জায়গায় যে একটি মেয়ের বিয়েতে তার বাবা মা নয়, পুরো দেশ পাশে দাঁড়াতে পারবে। আমি এই কথাটা বারবার করে বলতে চাইছিলাম। কিছুটা আমরা করেছি, আপনি যেটা বলতে চাইছেন এটা আমরা কিছুটা করেছি। যেরকম আপনি ধরুন লকডাউন পিরিয়ডে বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য আমাদের সারা ভারতবর্ষ জুড়ে কমিউনিটি কিচেন প্রায় 150 দিন চালিয়েছি আমরা। দারুণ কাজ, এটা দারুণ কাজ। আমফানে ক্ষতিগ্রস্তদেরকে আমরা করেছি। সুন্দরবনে আমরা 7 বার যাওয়া হয়েছে। এবং তাছাড়াও আমাদের হকার কমিটি থেকে যেটা করা হয়, আমাদের হকার ভাই বোনেদের যাদের আর্থিক প্রবলেমের কারণে বিয়ে বা নানা কাজে প্রবলেম হয়, আমরা নিজে থেকে ওটা চাঁদা তুলে তাকে সাহায্য করি। এমনকি এমনও হয় যে কেউ দোকান, এত লকডাউনের পরে দীর্ঘদিনও দোকান খুলতে পারছে না, তাদের যাতে একটু লোন ফোনের ব্যবস্থা করে দেওয়া হয়, এগুলোও ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ দায়বদ্ধতার দিক থেকে, মূল্যবোধের দিক থেকে আমাদের হকার কমিটি যথেষ্ট সচেতন, এগিয়ে আছে, যথেষ্ট এগিয়ে আছে। এবং এখানে এটাকে আপনি যে ফরম্যাটের কথা একটা বলছিলেন যে রেগুলারলি এটা চাঁদার ব্যাপারটা, এটারও প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। কিন্তু সাধারণ পাবলিক, একটা জিনিস খুব খারাপ লেগেছিল আমার লকডাউনে, আমি হকার কমিটির বাইরে থেকে বলছি, আমি নিজে ব্যক্তিগতভাবে লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে পড়া বিভিন্ন শ্রমিক যারা আসতে পারছেন না, তাদেরকে আমি অনেকবার ফেসবুকে কল দিয়েছি, বিভিন্ন ডোনেশন কালেক্ট করে তাদেরকে পাঠানো যাতে তারা ফিরতে পারে। এমনও হয়েছে যে আমাকে বিভিন্ন জায়গায় হাইওয়েতে আটকে পড়া অনেকে আমার হয়তো নাম্বার ছিল, তারা আমাকে ফোন করছে, দাদা আমি জায়গায় আটকে আছি, খাবার দাবারের ব্যবস্থা নেই কোনো। আমি সেই রাজ্যের কোনো পরিচিত লিঙ্ক বের করে সেখানকার বিভিন্ন এনজিওকে জোগাড় করে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া, এই কাজগুলো আমরা করেছি। এবং হকার কমিটিও এই কাজগুলো, এটা আমরা মহারাষ্ট্রে যখন লকডাউন চলছিল, মহারাষ্ট্রে 11 জন শ্রমিক ওইখানে আটকে ছিল। আমাদের কাছে ন্যাশনাল হকার ফেডারেশনের কাছে খবর আসে যে 11 জন শ্রমিক এখানে খাবার দাবার পাচ্ছে না, ঘরে আটকে আছে, ওরা বেরোতে পারছে না, ওদের কাছে পয়সা নেই। কিন্তু আমাদের কাছে যখন কল আসে, তখন আমরা আমাদের যে ন্যাশনাল হকার ফেডারেশন আছে মহারাষ্ট্রের, সেইখানে আমরা তাদেরকে খাবার ব্যবস্থা করি, তাদের বাড়ি ফিরে আসার ব্যবস্থা করে দিই। এই কাজগুলো আমরা করেছি। কিন্তু এখানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু, সরকার যেমন এই যাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হয়, এই শব্দটাতে আমার আপত্তি আছে। শ্রমিকটা নিজের দেশের মধ্যে এখানে ওখানে কাজ করে, উৎপাদনের সঙ্গে যুক্ত, তাকে আবার পরিযায়ী, তারা কি উড়ে এসেছে অন্য দেশ থেকে পরিযায়ী পাখির মতো, সেরকম তো নয়। তো আমি যেন পরিযায়ী শব্দটা আমার আপত্তি আছে। কিন্তু এই মানুষগুলো যখন সমস্যার মধ্যে রয়েছে, নিউজে দেখতে পাচ্ছে মানুষ, সাধারণ মানুষ কিন্তু কোনো ফান্ড বা এনজিও ক্রিয়েট করে, পার্টিকুলার কোনো এনজিও কাজ করছে, তাদেরকে ডোনেট করা, এই মানুষগুলোকে পৌঁছে দেওয়া করেনি। ওই হাতে গোনা একজন সোনু সুদ, সে কিছুটা চেষ্টা করেছিলেন।
আজ তাকে বিহারের মানুষ প্রচুর সম্মান করছেন, হ্যাঁ, কারণ নিজের মেয়ের ছেলের নাম রাখছেন। মানে তো এই যে কাজটা উনি একা করেছেন বা আমাদের মতো কিছু ছোট সংগঠন তারা করেছি, সাধারণ মানুষের উচিত ছিল, নেতা মন্ত্রীদের কথা ছেড়ে দিই, আমি এইখানে এগিয়ে আসেনি অতটা। আমি এখানেই ঢুকতে চাইছি, যেটা 2018 না 2012 থেকে স্ট্যান্ড, সাধারণ মানুষের কোনো কানেক্টিং পয়েন্ট নেই। আমি ধরে নিচ্ছি 4.5 লাখ লোক যারা হকার সংগ্রাম কমিটির সঙ্গে আছেন, তারা একটা মোবাইল ক্যারি করেন। সবাই হয়তো অ্যান্ড্রয়েড মোবাইল ক্যারি করেন না, কিন্তু সবাই তার জায়গার সমস্যাটাকে এইভাবে মোবাইলটাকে ধরে রেকর্ড করে পাঠাতে পারেন। তাহলে হকার সংগ্রাম কমিটি একটা বড় চ্যানেল। আমি ভাবনামুখ থেকে বলছি, উনি কম্পিউটারের লোক, এডিটিং শিখতে দীপকদার বেশি দিন সময় লাগবে না। এইখানে একটা কম্পিউটার সেট আপ থাকলে 4.5 লাখ লোক যদি মনে করে মাসে একটা যদি ভিডিও পাঠায় সেটাকেও এডিট করে তুলতে অনেক সময় লাগবে, তাহলে হকার সংগ্রাম কমিটি এমন একটা ন্যাশনালাইজড মুভমেন্ট করতে পারে যে সব জায়গায় রাস্তার উপরে বাড়ির সামনে আমাদের ব্যানার লাগানো থাকবে। তাহলে কোনো মানুষ কোনো প্রবলেমে পড়লে সেখানকার লোককে ফোন করতে পারবে আর এনাদেরকে ফোন করতে পারবে। এটা তো হতেই পারে। সিএ নিয়ে যে মুভমেন্টটা হচ্ছিল সেটা নিয়ে আমি একটু বলি, কারণ আমি জানতাম না যে তাদের 4.5 লাখ লোক রয়েছে। মাসে একটা দিন 3 ঘন্টা এই 4.5 লাখ লোক যদি একটা জায়গায় দাঁড়িয়ে অ্যান্টি সিএ বিল যেটা ওনারা লিখে দেবেন ইস্তেহার, সেটা যদি ট্রান্সমিট করেন 100টা মানুষের হাতে দেন, তাহলে 45 লাখ লোকের কাছে মাসে ওই বিলটা পৌঁছে যাবে। ইস্তেহার যেটা ওনারা বলতে চাইছেন এতদিন ধরে, তার সঙ্গে একটা ইউটিউব লিঙ্ক থাকবে যেখানে মাস্টার ভিডিওটা ওনারা ক্রিয়েট করে দেবেন 8 ঘন্টার। সেটা লোকে মোবাইল থেকে শুনে বুঝতে পারবে যে বিজেপি কি খারাপ কাজ করতে চলেছে। ত্রিপুরাতে কালকেও একজন স্যার আত্মহত্যা করেছেন 10,000 লোকের চাকরি চলে যাওয়াতে। তাহলে ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে গণ্ডগোল হচ্ছে, মানুষ চাকরি হারিয়েছে, তাদের কিন্তু আমরা এখনও শুনতে পাইনি। তাহলে যদি হকার সংগ্রাম কমিটি এই দায়িত্বটি নেয়, সবাইকে অ্যাক্টিভেট করে দেয়, তাহলে হয়তো কাল থেকে হোক, পরশু থেকে হোক, তারপরের থেকে হোক, আমরা তাদেরকে শুনতে পাবো। আর একটা প্রেসিডেন্ট ভয়েস, শক্তিদার কথা, মুরাদদার কথা যদি ভিডিও আকারে আসতেই থাকে, তাহলে আমরা রোজ জানতে পারবো দেশে কি হচ্ছে এবং ফাইন্যান্সিয়ালি আমরা কতজনের পাশে দাঁড়াতে পারছি। তার কারণ আমি জানি যে আমার কিছু হলে মোদি সাহেব আমার পাশে দাঁড়াবে না, রাহুল সাহেবও পাশে দাঁড়াবে না, কিন্তু আমরা যাদের সঙ্গে লড়তে নামবো তারা আমাদের পাশে শুধু দাঁড়াতেই পারবেন না, তারাও লাখ লাখ টাকা তুলে ভালোভাবে দাঁড়াতে পারবেন। আমি ঠিক হয়ে গেলে, আমি ইনকাম করলে তো মাসে মাসে আমি ফেরতও দিতে পারি বিনা সুদে, তাহলে তো আমাদের টাকা কমবে না। অর্থনৈতিক লড়াই আমার মনে হয় হাত ধরার সময়টা এসছে। আচ্ছা, যেটা আমি আপনার লাইফ থেকে পাইনি, একমাত্র আম আদমি পার্টিকে দেখলাম তারা অ্যাকচুয়ালি ড্রাইভ নিয়ে খাওয়া দাওয়া বানাচ্ছে। তো আমাদের দেশের এনজিও অ্যান্ড সোশ্যাল সংগঠনের ভূমিকা কী ছিল আমাদের এই যেটা চলছে, এই যে বিপ্লবটা চলছে, হ্যাপেনিং, সেখানে তাদের রোলটা কি? ওখানে খুব বেশি সময় তো পাইনি, যেটুকু সময় কতক্ষণ পেয়েছিলেন এক্স্যাক্টলি? আমি 4.5-5 কিলোমিটার মতো ঢুকেছিলাম। না, আপনি দিন হিসেবে কদিন? একদিন ছিলেন? হ্যাঁ। ও, খুব শর্ট টাইম, বেরিয়েছি, শর্ট টাইম, খুব শর্ট টাইম। হ্যাঁ। তো যেটুকু সময় পেয়েছি তার মধ্যে আমি অন্তত 40 থেকে 50 জন মানুষের সঙ্গে কথা বলেছি এবং প্রায় 4.5 কিলোমিটার ভেতর অব্দি ঢুকেছি আমরা, যেটা প্রায় 20 কিলোমিটার লম্বা। আচ্ছা আচ্ছা। আমরা শুরু থেকে প্রায় 4.5 কিলোমিটার অব্দি ম্যাক্সিমাম ঢুকতে পেরেছি, তারপরে মানে অনেকটাই রাত হয়ে গেছিলো। ওখানে আমি গিয়ে দেখেছি যে ওখানে যে এনজিও বা সোশ্যাল অর্গানাইজেশন ওদেরকে যারা হেল্প করছে, সেই হেল্পটা ওখানকার লোকাল মানুষ থেকে শুরু করে, লোকাল মানুষ কি করছে, বাড়ির মহিলা বা ছেলেরা তারা আসছে, এসে এদের সঙ্গে হাত মিলিয়ে খাবার ডিস্ট্রিবিউশন, রান্না করা থেকে শুরু করে এগুলো যেমন করছে লোকাল মানুষেরা, প্লাস বিদেশে যারা থাকেন, বিভিন্ন সে পাঞ্জাবি হোক, হরিয়ানার হোক বা ভারতবর্ষের যারা একটু প্রগতিশীল মাইন্ডের যারা বিদেশে থাকেন, যাদের কোনো সোশ্যাল অর্গানাইজেশন রয়েছে, মেডিকেল টিম রয়েছে, তারা কিন্তু সশরীরে ওখানে হাজির হয়েছেন এবং এসে তারা দিনের পর দিন পড়ে আছেন। তাদের মেডিকেল ট্রিটমেন্ট, ওষুধের ব্যবস্থা করা থেকে শুরু করে সমস্ত কিছু। এবং রেগুলার ওখানে অনেকে যারা ভিজিট করতে আসছেন তারা কিন্তু ওখানে কিছু টাকা ডোনেশন, সে 200, 500, 1000 হোক, 10,000 হোক, ডোনেশন করে যাচ্ছেন। আপনি জানেন কিছুদিন আগে ওই দিলজিৎ যে সিনেমার অভিনেতা আছেন, তিনি প্রায় 1 কোটি টাকার মতো ডোনেট করেছেন। তো এরকম বহু মানুষ ডোনেট করছেন। ফলে ওখানে যে মুভমেন্ট, ওই মুভমেন্টে অনেকে প্রচার করছে গদি মিডিয়া যে মানুষের সাপোর্ট নেই। এটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ ওখানে মানুষের সাপোর্ট না থাকলে এতদিন ধরে ওখানে মুভমেন্ট চালানো মুশকিল।
ওখানে মানুষের সাপোর্ট আছে বলে এই আন্দোলন আমার যা হিসাব বছর বছর চালিয়ে লম্বা টেনে নেওয়া সম্ভব ওখানে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, যেহেতু এটা হ্যাপেনিং মুভমেন্ট, তার মানে মন্দিরের মানুষেরা শুনছেন, যে মানুষেরা মন্দিরে যান, যে মানুষেরা মসজিদে যান, যে মানুষেরা গির্জায় যান, গুরুদ্বারা যান, তারা তো সেখানে কৃষকদের জন্য তো ডোনেশন দিতে পারেন। সেই ডোনেশন তো কৃষকদের পাশে আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়া যেতে পারে। দেখুন, ওখানে কৃষকদের সমস্যা কিন্তু অন্য অন্য রাজ্যের গরিব কৃষকদের মতো নয়। অন্য গরিবদের কি হয়, অন্য রাজ্যে যারা গরিব কৃষক অর্থাৎ যাদের নিজস্ব জমির পরিমাণ খুব কম, যা ফসল হয় এবং ঋণ নিয়ে তারা ফসল ফলানোর পরে দেখা গেল যা উৎপাদন হলো সেটা দিয়ে ঋণ মেটাতে পারছে। তো এই সমস্যাটা আছে। কিন্তু পাঞ্জাবের ক্ষেত্রে ওরা কৃষক পুরো ফ্যামিলি, বাচ্চা একদম ছোট বাচ্চা থেকে ছেলে যদি আর্মিতেও চাকরি করে তাকে ওই ছুটি নিয়ে 1 মাস ওই কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতে হয়। ওদের ফ্যামিলি ট্র্যাডিশনটাই এরকম। তাহলে আমি একটা প্রশ্ন আবার করি, যেটা লিখিত নয়, সেটা হচ্ছে আমাদের দেশে যে গরিব কৃষকেরা, তাদের কি এই সময় সংগঠিত করার সময় এসছে? দেখুন, মানে টাফ কোয়েশ্চেন, এটা টাফ কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমি তো কৃষক আন্দোলনের পার্ট নই। তা সত্ত্বেও আমার যেটুকু মূল্যবোধের জায়গা থেকে বা এই আন্দোলন করতে গিয়ে যেটুকু বুঝেছি, এই টাইমে শুধু কৃষক নন, প্রত্যেকটা মানুষেরই, সাধারণ সিটিজেনের। কারণ এই মুহূর্তে একজন কৃষকের সঙ্গে ওখানে কথা বলছিলাম, উনি বলছেন যে 98% মানুষ, আপনি রাস্তাঘাটে বেরিয়ে যান, 100-র মধ্যে 98 জন মানুষ বলবে যে মোদি আসার পরে আমি নানা রকম প্রবলেমের ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ এই মূল্যবোধটা যখন প্রতিটি মানুষের মধ্যে আমরা ঢোকাতে পারবো, তো অটোমেটিক বিজেপি নামে কোনো পার্টি ছিল সেটাই মানুষ মানে অস্তিত্বই বিনাশ হয়ে যাবে। ঠিক। তো আমাদের ওনার বারবার রিকোয়েস্ট করেছেন, কৃষকরা বারবার বলছেন যে আপনার যে করে হোক পশ্চিমবাংলায় বিজেপিকে আটকান। এবং আমি বলবো যে আটকান তো বটেই, তার সঙ্গে এমন একটা সিস্টেম শুরু হোক যে আমরা যুক্ত হতে পারি। একটা ওয়েবসাইট, একটা চ্যানেল, যেখানে চাষিরাও আসছেন, সাধারণ মানুষরা আসছে, হকার সংগ্রাম কমিটি আসছে, এবং আমাদের ভাষা আমরাই হয়ে উঠি। কোনো টিভি চ্যানেল থেকে নতুন করে কোনো আওয়াজের দরকার পড়বে না। আমরা কিভাবে পাশে দাঁড়াবো, সেই সিস্টেমটা 2 বছর লাগবে, 3 বছর লাগবে, আমরা করে নিতে পারবো। ওদের প্ল্যাটফর্মটাই বলে দিই, ওদের প্রচার মাধ্যমে মেইন প্ল্যাটফর্ম যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওখানে একমাত্র এনডিটিভি ছাড়া কোনো গদি মিডিয়াকে অ্যালাউ নেই ভেতরে, নো এন্ট্রি প্রত্যেকের জন্য। এবং প্রত্যেককে ওরা রিকোয়েস্ট করছে যে আপনি সোশ্যাল মিডিয়ায় আমাদের কথা, কৃষকদের সমস্যা, দেশে বিজেপি আসার পরে কী ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে, মানুষকে কিভাবে শেষ করে দিচ্ছে, এই বিষয়গুলো যত বেশি পারেন আপনারা প্রচার করুন, ওটাই বরং এই আন্দোলনের সাপোর্ট হবে। ঠিক বলছি দাদা, আপনি যে 24 তারিখ যাবেন, আজকে তো 5 তারিখ, এই পিরিয়ডটায় আপনার ভাবনা চিন্তা কী হবে, যেটা অডিয়েন্সকে জানাতে চাইবেন? আমি আপনার নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করে দেবো দুজনেরই। এবং আমার শেষ প্রশ্নে আমরা আসছি। আমাদের দেশে প্রতিবাদ হয়েছে, আজ অবধি লাশটাকে বিছিয়ে দিয়ে আমরা কাঁদতে শুরু করেছি, মোমবাতি হাতে ধরেছি, লাখ লাখ লোক হেঁটেও, নির্ভয়ার পরেও, কামদুনির পরেও দেশের রেপ বন্ধ হয়ে যায়নি। তাই আমি বলবো, এখনও তারা লাশ হয়ে যায়নি, আমরা এখনও মারা যায়নি, দেশে এখনও গুলি চলেনি। তাহলে এই 19 দিনে আমাদের দেশের যারা দেশটা চালান তাদেরও কিছু বুদ্ধি হতেই পারে, সেটা আমি ধরেই নিচ্ছি। কিন্তু আপনাদের দুজনের থেকেই জানতে চাইবো যে এই 19টা দিন সাধারণ মানুষ তার পাড়াতে কি এমন করলে তাদের পাশেও দাঁড়াতে পারবে, বাংলার চাষির পাশেও দাঁড়াতে পারবে, এবং তার পাড়াতে কিছু হলে তার পাশেও দাঁড়াতে পারবে। আমি খুব ছোটোবেলায় আমরা কী করতাম, পাড়ার বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করে বড় হয়েছি। কোনো একটা কারোর মেয়ে বিয়ে হচ্ছে না, বা কোনো একটা সামাজিক বা চিকিৎসার প্রয়োজন, আমরা কী করতাম, ক্লাব থেকে চাঁদা তুলে বা লটারি ব্যবস্থা করে ওইভাবে আমরা বিভিন্ন হেল্প করতাম। এই মুহূর্তে দেশের কৃষক, হকার থেকে শুরু করে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, যারা কর্মচ্যুত হচ্ছেন, তাদেরকে সাহায্য করতে গেলে আমাদের এলাকাগতভাবে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদেরকে ফান্ডিং বা তাদেরকে যেভাবে সহযোগিতা করা যায়, সে পয়সা দিয়ে হোক বা সরাসরি হাজির হয়ে হোক, আমাদের কিন্তু এটা করতে হবে। না হলে সামনের দিন কিন্তু খুবই ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। ফলে এই জায়গাটা আমাদের, আমি যেটা পরে 19 তারিখ মানে 24 তারিখে যাওয়ার যে ভাবনা চিন্তা করছি, যদি এর মধ্যে সমস্যা মিটে যায়, সরকার যদি পিছু হটে, তাহলে তো ভালো। কিন্তু যদি না হয়, 26 তারিখ যে কৃষকরা লাল কেল্লা এবং সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছেন, মানে এই দুটো জিনিস দখল করার জন্য, তো সেই অভিযানে আমি সরাসরি থাকার
যাব এবং চেষ্টা করব আমরা যে গত 31 তারিখে ওখানে গেছিলাম, সেদিন আমরা অর্থনৈতিকভাবে কোনো ডোনেশন করতে পারিনি, তবে নেক্সট দিনকে আমি যাব 24 তারিখে, সেদিন অবশ্যই আপনাদের 4.5 লাখ লোক মাল্টিপ্লাইড বাই আমাদের দেশের 100 লোক, মানে আমি বাংলারই কথা বলছি। আমার কাছে যদি কোনো হকার এসে বলে 100 টাকা দিন, তাদের রিসিপ্ট নিয়ে আমি দেব। এবং আপনাদেরও বলছি, আপনারা যারা এতদিন ভেবেছেন যে ওই ফেসবুকে লিখে দিলাম আই এম উইথ ফার্মার্স, তাতে তাদের পেট ভরবে না এবং কোনো সমস্যার সমাধান হবেও না। তাই আপনারাও রেডি হন, 100 টাকা না দিলে 50, নলে 10, কিন্তু দিন। না পারলে পুরোনো খবরের কাগজ, খাতা, বই পাড়াতে একত্র করে জমিয়ে সেল করে তার টাকা দিন, কিন্তু দিন। আপনার থেকে যেটা জানতে চাইবো দাদা, এমন কি কোনো সিস্টেম, এমন কি কোনো ওয়েবসাইট হতে পারে যে 2-3 বছর লাগুক, এই সমস্যা মিটুক বা না মিটুক, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি? হ্যাঁ, আমি বলবো যে সারা ভারতবর্ষের মানুষ যদি একত্রিত হয়ে ফার্মারদের পাশে দাঁড়ায়, বা এই যে 26 তারিখ বা 19 তারিখ যে আমরা 26 তারিখে দিল্লি মার্চ করবে, তো আমরা চাইবো সারা ভারতবর্ষের মানে একত্রিত হয়ে দিল্লি হয়ে যদি আমরা পার্লামেন্ট মার্চ করি, তখন একটা সবাই সংগঠনের একসাথে, যে আপনার ওয়েবসাইটে কথা বলছেন, যদি কোনোভাবে এই আওয়াজটা দেওয়া যায় যে আমরা ফার্মারদের পাশে আছি, গরিব মানুষের পাশে আছি, হকারদের পাশে আছি, যদি এইভাবে আমরা একটা অর্থনীতির কারিগর যদি করে তুলতে পারি আমরা, তাহলে এটা একটা বড় প্ল্যাটফর্ম হবে যে হকার সংগ্রাম কমিটি, যেখানে যে অসুবিধা পড়বে, সে ফার্মার হোক, হকার হোক, যে যেমন ভাবে অসুবিধা পড়বে, আমরা সেইখানে পাশে দাঁড়াবো, তার পাশে দাঁড়াবো। তার মানে 4.5 লাখ কারিগর তো রেডি একদম। কারণ আমি এখন মনে করি রাস্তা দিয়ে হাঁটার সময় যে আমি মলের ভেতরে গিয়ে যে জিনিসটা 600 টাকা দিয়ে কিনছি, বাইরে সেটা 20 টাকায় কিনছি। একদম। এই যে ডিফারেন্সটা, তার জন্য আমাদের হকার দরকার। এবং তারা মাসে একটা দিন আপনাদের ইনস্ট্রাকশনে যদি 100টা মানুষের কাছে যান, তাহলে 45 লাখ লোক মাসে একটা দিন ক্যান কন্ট্রিবিউট টু এ কজ, সেটা ছোট হবে না। এবং আমরা যারা দেব, আমরাও 100 জনের কাছে আরেকটা সানডে যেতে পারি, তাহলে উই ক্যান রিচ হোল অফ বেঙ্গল জাস্ট ইন 3 সানডেজ। ডেভেলপমেন্ট জার্নালিজম, প্রমোটিং জার্নালিজম। আজকে রাস্তায় একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে মারা গেছে, এটা কি রিপোর্ট হলো? রাস্তায় যাতে অ্যাক্সিডেন্টটা না হয় তার রিপোর্টিং করাটা হচ্ছে আসল জার্নালিস্টদের কাজ। আমি সব সাংবাদিকদের বলবো, অনেক জার্নালিজম করেছেন, আমি কোনো জার্নালিস্টিক স্কুল থেকে আসিনি আর বিশ্বাসও করি না। আমি একটা কোম্পানি এই সল্টলেক দিয়ে আমার শুরু, 80 জনকে চালিয়ে, যেটা আমি বুঝেছি আমাদের দেশের লোকেদের থেকে পাজি লোক আর কোনো দেশে জন্মাবে না, যারা সারাক্ষণ একে অন্যকে টেনে হিঁচড়ে নামিয়ে একটা কোম্পানিকে বন্ধ করিয়েছে। তাই আবার আপনাদেরকে বলছি, আপনাদের পেন দিয়ে যে লেখাটা বেরোচ্ছে, সেই লেখাটা এমন বেরোক যে দেশের লোকেরা উঠে দাঁড়াবে। এমন লেখা না বেরোক যে রবিশ কুমার অসাধারণ রিপোর্টিং করছেন, উনি অসাধারণ বলছেন, উনি অসাধারণ করছেন, অসাধারণে কিছু হবে না। আমরা একে অন্যের পাশে কীভাবে দাঁড়াবো, সেই লেখাটা যদি আপনাদের হাত দিয়ে বেরোয়, তাহলে ভারতবর্ষে চেঞ্জ আসবে। আর একটা স্বপ্ন যেটা দেখেছি, এনজিও, হিউম্যান রাইট অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, যারা ইন্ডিভিজুয়াল কাজ করছেন, তারা যদি মনে করেন যে আমরা দেশের শুধু অর্থনীতিকে ধরবো না, বাইরের থেকে টাকা না, দেশের লোকের থেকে টাকা তুলে দেশে চেঞ্জ আনবো, তাহলে আমাদের কোনো ইলেক্টেড লিডার্স লাগবে না ওই মঞ্চে ফিতে কাটার জন্যে। এই ফিতে ইনারা কাটবেন। এবং এই আশা নিয়ে আমি শেষ করছি যে আপনারা যারা দেখছেন, এবং এর পর ওনারা যখন ভিডিও পাঠাবেন কলকাতার বিভিন্ন জায়গা থেকে, ভাবনামুখ রোজ সেটাকে দেখাবে। এবং 24 তারিখের আগে যারা বিজেপি করেন, যারা কংগ্রেস করেন, যারা সিপিএম করেন, যারা এসইউসিআই করেন, যারা ডিএফআই করেন, যে পার্টিই করুক না কেন, তারাও তাদের পার্টি অফিস থেকেই কাজটি করবেন। কারণ তাদের কোনো রোল কিন্তু আমি কিছু দেখতেই পাচ্ছি না, সেই অর্থে নেই। মানে সুজন চক্রবর্তীর থেকে আমি ভেবেছিলাম একটা অসাধারণ কিছু আসবে, বিকাশবাবু অসাধারণ কিছু বলবেন, একই সমস্যা যে তারা কিছুই করতে পারছেন না। আমি চাই তারাও ইনভলভ হোক তাদের সঙ্গে। আমার অ্যাকচুয়ালি যেটা আমার এই অনুভবটা এত মানে খুব আবেগপ্রবণ ছেলে আমি, কারণ আমার বাবা কৃষিকাজ করতেন গ্রামে, এখন শহরের বুকে হকারি করেন। ফলে আমার মধ্যে কৃষক এবং হকারদের প্রতি মানে খুব ক্লোজ থেকে থাকা, ফলে এই সমস্যাটা আমি খুব ভালো করে বুঝি এবং ওই জন্য ছুটে দিল্লি পর্যন্ত যাওয়া হয়েছিল। এবং এই যে গ্রুপটা আমরা গেছিলাম, তার মধ্যে বলতে পারেন সবথেকে বেশি আবেগপ্রবণ ছিলাম আমি ওখানে থাকার জন্য। কিন্তু যেহেতু টিমের সঙ্গে গেছি, ফেরাটাও ব্যাপার একটা সমস্যা ছিল, এমন আমরা সেই বন্দোবস্ত হয়ে থাকার জন্য বন্দোবস্ত হয়ে সেটা যেতে পারিনি, সেটা আর্থিক কারণে। এইবার ব্যাটারি এক্সস্ট হয়েছে। দীপকদার শেষ কথাগুলো শেষ হলো না, কিন্তু এটা কন্টিনিউটি চ্যাপ্টারের মধ্যেই থাকবে। হকার সংগ্রাম কমিটির মানুষেরা কি বলছেন, কি করছেন, তারা কোন কোন কাজের সঙ্গে লিপ্ত, এবং সবই তো প্রপোজ।
যদি শক্তিদা মেনে নেন তাহলে ভারতের ইতিহাসে আর একটা চ্যাপ্টার লিখবে সাধারণ মানুষেরা। সাধারণ মানুষকে বলা হলো তুমি আম পেড়ে আনো, সে আম পেড়ে আনলো। সাধারণ মানুষকে বলা হলো তুমি যুদ্ধ করো, সে যুদ্ধ করলো। আজকে অশোক এতগুলো মানুষকে মারার পরে তিনি বৌদ্ধ হয়ে গেলেন। সেই যে লাখ লাখ লোক মারা গেল তাদের কি নাম আমরা জানি? আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেলেন আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। রাজা কি আপনার হাতে এইভাবে ট্রেতে করে তার স্বাধীনতা দিয়ে দেবে, তার পাওয়ারটা দিয়ে দেবে? সেই পাওয়ারটা কিভাবে মানুষের কাছে হস্তান্তর হবে তার সহজ সরল নিয়ম হচ্ছে একটা ওয়েবসাইট। মানুষেরা সেখানে রেজিস্টার করবেন, সেখানে ডোনেশন করবেন, তার 20% টাকা চলে যাবে ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য। যদি হকার সংগ্রাম কমিটি মনে করে ভারতের যে নাগরিকরা রয়েছেন তারা অসহায়, 4.5 লাখ লোককে যদি অ্যাক্টিভেট করা যায়, তার সঙ্গে নাগরিক সমাজকে নিয়ে যদি অ্যাক্টিভেট করা যায়, তাহলে প্রত্যেকটা মানুষ দেশের সেই ওয়েবসাইটে রেজিস্টার্ড হয়ে ডোনেশন দিয়ে 20% ফর ডেভেলপমেন্ট, 20% বেতন, এই যে কালেকশন এজেন্ট তৈরি হবেন ভারতবর্ষ জুড়ে, যারা একদিন তো কালেকশনের জন্য কাজে লাগাবেন আর বাদ বাকি দিন ক্যাম্পেইন করবেন ভারতবর্ষের স্বপ্নের জগৎ কেমন হবে, 2025 কেমন হবে, 2030 কেমন হবে, আর সাধারণ মানুষের চ্যানেলের আওয়াজটা কি হবে। সকালে উঠে কি আমরা ওদের কথা শুনবো যারা দেশের জন্য কিছু ভাবেই না, একে অন্যের সঙ্গে ঝগড়া লাগায়, না আমরা তাদের কথা শুনবো যাদেরকে হকার সংগ্রাম কমিটি ধরে তুলবে? মানে ডক্টরদের কথা, ইঞ্জিনিয়ারদের কথা, আইআইটির কথা, না এমবিএর কথা, সল্টলেক সেক্টরে যে মানুষেরা চাকরি হারিয়েছেন তাদের কথা, যারা এখন বাড়িতে বসে খাচ্ছেন, তারা জানেন না নেক্সট মাসের ইএমআই কি করে দেবেন। তার পাশে কি কোটি কোটি লোক দাঁড়াতে পারে না? যে কথা বলা হয়েছিল যে গভর্নমেন্ট 7,500 টাকা এই মুহূর্তে মানুষকে দিলে সুবিধা হয়, আমি তো ডিম্যান্ডই করছি সংগ্রাম কমিটি যদি এগিয়ে আসে, শক্তিমানদা যদি একটু সিরিয়াসলি ভাবেন, যেদিন আমাদের মিটিং হবে সেদিন একটু বড় করেই মিটিং হোক। আমরা আমাদের এজেন্ডা আমি ভাবনা মুখের থেকে তো রেখেই দিলাম যে আমরা তো সিটিজেনদের চ্যানেল হতে পারি, আমরা সিটিজেনরাই কন্ট্রিবিউট করে একটা মহান দেশ গড়তে পারি, হাজারো হাজারো লোককে চাকরি দেওয়া যেতে পারে, এবং যে মানুষেরা চুপচাপ বাড়িতে বসে আছেন চাকরি হারিয়ে তাদেরকে আবার সাধারণ মানুষেরা চাকরিতে লাগাতে পারেন বড় বড় ইন্ডাস্ট্রি করে। আজকে যতদিন আমরা নিজেদেরকে অ্যালাউ করব মৃত্যুর জন্যে, ততদিন তারা যুদ্ধ ডেকে আনবে ঘরে ঘরে। যদি মানুষ দাঁড়াতে শেখে, যদি মানুষ মানুষকে বাঁচাতে শেখে, তাহলে ভীষ্মকে ওই তীরের উপরে পড়ে থাকতে হতো না। তিনি প্রতিজ্ঞা করেছিলেন হস্তিনাপুরকে বাঁচাবেন, তারই হাত ধরে হস্তিনাপুরের শেষ হয়েছিল। মিডল ক্লাস যদি নিজেকে ভীষ্মের জায়গায় ভাবে এবং হস্তিনাপুরকে যদি বাঁচাতে হয়, তাহলে এই মুহূর্তে যে মানুষেরা জীবিত, যারা বাংলা বোঝেন, যারা হিন্দি বোঝেন, যারা ইংলিশ বোঝেন, তারা এই ডিবেটে আসুন যে আপনি বিজেপি কি করে হতে পারেন, আপনি সিপিএম কি করে হতে পারেন, আপনি কংগ্রেস কি করে হতে পারেন, আপনি এসইউসিআই কি করে হতে পারেন, আপনি ডিএফআই কি করে হতে পারেন। সবচেয়ে আগে আপনি নাগরিক। আর যদি নাগরিকই হন তাহলে একটা কৃষকের ঋণ 72 বছর ধরে থাকে কি করে? ব্যাংক লোন দিক না দিক চলেই যাক, আমার কথা হচ্ছে সে ঋণ থাকে কি করে? যদি আমরা প্রতি মাসে একটা চায়ের দোকান খুলে সেইখানে 3-4 হাজার লোক একটা শনিবার একসাথে চা খায়, এই 5 টাকার 2 টাকা যে কস্ট তার হাতে তুলে দিয়ে 3 টাকা যদি আমরা ডোনেশন তুলে দিই, সেই টাকায় তো কৃষকদের সব ঋণ মুকুব হয়ে যেতে পারে। আমি তাই প্রপোজাল রাখছি হকার সংগ্রাম কমিটির, যেদিন আমরা বসবো, যেদিন শক্তিদা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন, আমার সঙ্গে 2-3 জন যাবেন, আপনারাও হয়তো অনেকে থাকবেন, আমাদের এজেন্ডা হোক ভারতের মানুষের পাশে, পৃথিবীর মানুষের পাশে ওয়ার্ল্ড সিটিজেন ফোরাম ফরমেশন হোক। ওয়ার্ল্ড সিটিজেন ফোরামের ফরমেশন হয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ, টাউন ওয়াইজ টিম তৈরি করে নাগরিকরা নাগরিকদের পাশে দাঁড়াক, যে কাজটি 1000 বছর ধরে হয়নি। তাই অশোকের যুদ্ধতে অশোক অতগুলো মানুষকে মেরে বৌদ্ধ হয়ে যেতে পারেন, কিন্তু সাধারণ মানুষ এখনো লড়াই করছে, তার রুটি রুজির লড়াই করছে, তার বাড়ির জন্য লড়াই করছে, যে সম্মান সহিত বাঁচবে তার জন্য লড়াই করছে। সেই সকাল শক্তিদা আপনাদের এই কমিটির মাধ্যমে আসতে পারে। বর্তমান সমাজ ব্যবস্থায় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যা পরিস্থিতি, সমাজের সামাজিক দিকগুলো দেখলে ইউনাইটেড ফাইন্যান্স অর্থাৎ যারা পিআইএ পেয়েছেন, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফিস থেকে, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো আমরা বিভিন্ন সোসাইটিকে, বিভিন্ন ফার্মকে, বিভিন্ন কনসালট্যান্টকে বিভিন্নভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। তাদের প্রজেক্ট এনে দেওয়া, তাদের ফান্ড নির্মাণ করে দেওয়া, তাদের সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ইউনাইটেড ফাইন্যান্সের তরফ থেকে, পিআইএর তরফ থেকে
আমি এই প্রস্তাব রাখছি যাতে সমস্ত সোসাইটির সেক্রেটারিরা বা প্রজেক্ট যারা করেন বা যাদের চ্যারিটেবল আছে বা যাদের কনসালটেন্ট ফার্ম আছে তারা আসুন, আসলে তাদের সঙ্গে যতটা সহযোগিতা করার, যত রকম প্রজেক্ট দেওয়ার আমরা দিতে বাধ্য থাকব। সকলকে অভিনন্দন রইল ইউনাইটেড ফাইন্যান্স সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। মানবতার জগতে হিউম্যান রাইটের পক্ষে মানুষের পাশে দাঁড়ানোর এক নাম বাবলিদি। গৃহবিবাদ থেকে নেশামুক্ত সমাজ, অসহায় মায়েদের মুখে হাসি ফেরানোর এক নাম বাবলিদি। যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন ও আপনার পাড়ায় খুলুন বাবলিদি সহায়তা কেন্দ্র। দিনে বা রাতে, সকালে বা বিকেলে, যে কোনো সময় আপনাদেরই পাশে দাঁড়ানোর নাম বাবলিদি। আসুন, হাত বাড়ান, পাড়াকে করে তুলুন নেশামুক্ত পাড়া ও যে কোনো অসহায় মায়েদের পাশে দাঁড়ানোর এক নাম বাবলিদি। তার সঙ্গে পা মেলান এবং দৃঢ় প্রতিজ্ঞা করুন যে 2021 হবে নাগরিক সমাজের। তার জন্য সবাই এগিয়ে আসুন। হোয়াটসঅ্যাপ সেন্টার খুলে নিজেদের খবর পাঠাতে থাকুন ও দেখতে থাকুন বাবলিদি 1, 2, 3, 4, 5, 6, 7 ফেসবুকে ও ইউটিউবেও। ধন্যবাদ।